আসসালামু আলাইকুম। আজকে আমরা যে ক্লাসটা করব সেটা হচ্ছে নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের চতুর্থ অধ্যায় কাজ ক্ষমতা শক্তি, এবং এই অধ্যায় থেকে যে সৃজনশীল প্রশ্নটা বোর্ড প্রশ্নে বারবার আসতেছে সেই সৃজনশীল প্রশ্ন নিয়ে আমরা সমাধান করব। এবং ভাইয়া তোমাদেরকে একটু অনুরোধ করতেছে যে একটু যদি ধৈর্য ধরে ক্লাসটা করো, ইনশাল্লাহ আজকে একটা বেস্ট কিছু শিখতে যাচ্ছ তোমরা। আজকে আমরা বল দিয়ে, আজকে আমরা কিউব দিয়ে, ঘন দিয়ে, আজকে আমরা আম দিয়ে ম্যাথ শেখার চেষ্টা করব ইনশাল্লাহ, যদি তোমরা শেষ পর্যন্ত সাথে থাকো। তো দেখো, আমরা যদি প্রথমেই ক্লাসটার দিকে যাই যে আমাদের এই বোর্ড প্রশ্নে কি প্রশ্ন আসতেছে, এমন কি প্রশ্ন আসতেছে বারবার, যে তোমরা যদি একটু তাকাও যে এখন পর্যন্ত এই টাইপের প্রশ্ন কতগুলা বোর্ডে আসছে। দেখো, বরিশাল 20 আসছে, দিনাজপুর 20, ময়মনসিংহ 20, সকল বোর্ড 18, ঢাকা 17, রাজশাহী 17, কুমিল্লা 17, দিনাজপুর 17, রাজশাহী 17, বরিশাল 16। এই পর্যন্ত 16 সাল পর্যন্ত 10টা বোর্ড প্রশ্নে আসছে এইরকম প্রশ্ন, এইরকম সৃজনশীল। বলে ভাইয়া চাচ্ছি কি ওরা আমাদের কাছ থেকে? ওরা আমাদের কাছ থেকে চাচ্ছে যে হচ্ছে যে এ সি ডি বিন্দুতে শক্তি নিত্যতা সূত্র অনুসরণ করে এটা ব্যাখ্যা করো। এক কথায় ওরা শক্তি নিত্যতা সূত্র সম্পর্কে জানতে চাচ্ছে। তাহলে আমরা একটু শক্তি নিত্যতা সূত্রটা নিয়েই আজকের ক্লাসে আলোচনা করব, এবং ধৈর্য ধরে যদি ক্লাসটা করতে পারো ভাইয়া গ্যারান্টি দিচ্ছে ইনশাল্লাহ বেস্ট কিছু শিখবা। তো দেখো, শক্তি নিত্যতা সূত্র এটা যদি আমরা প্রমাণ করতে যাই, আমাদেরকে দুইটা জিনিস লাগবে, একটা হচ্ছে বিভব শক্তি আর একটা হচ্ছে গতি শক্তি। ভাইয়া এটা খুবই সুন্দর করে এই যে বল দিয়ে বোঝানোর চেষ্টা করবে, আম দিয়েও বোঝানোর চেষ্টা করবে। তো দেখো, বিভব শক্তি আর গতি শক্তি জিনিসটা কি ভাইয়া, একটু ক্লিয়ার হয়ে নেই। যে দেখো, গতিশক্তি কি, যে কোনো একটা বস্তু মানে হচ্ছে তার গতির জন্য যে কাজ করার সামর্থ্য লাভ করে সেটা হচ্ছে তার গতিশক্তি। আর বিভব শক্তির দিকে যদি যাও, যে একটা বস্তু এক অবস্থান থেকে অন্য অবস্থান, কি বললাম বলো দেখি, একটা বস্তু এক অবস্থান থেকে অন্য অবস্থান, ধরে নাও বস্তুটা এইখানে আছে, এইখান থেকে এইখানে নিয়ে গেলা। তো বস্তুটা এক অবস্থান থেকে অন্য অবস্থানে নিয়ে গেলে তার মধ্যে যে শক্তি সঞ্চিত হয়, একটু পরে আমরা এখন বোর্ডে ক্লাস করব, বোর্ডে লিখবো, তখন ভালো করে বুঝবা। তো আমি আপাতত একটু তোমাকে বল দিয়ে দেখানোর চেষ্টা করি যে আমার হাতেই যে বলটা আছে। বলে হ্যাঁ আছে। তো এই জায়গায় একটু বুঝিও, যদি তুমি এই বল এবং আম এই কিউবের এই উদাহরণগুলো বুঝতে পারো, তাহলে ম্যাথটা তোমার জন্য প্রচুর সহজ হয়ে যাবে। আমি গ্যারান্টি দিচ্ছি তুমি যদি এই উদাহরণটা বুঝো, তোমার এই প্রশ্নটা সলভ করা 95% সলভ করা শেষ, 95% সমাধান করা শেষ। কারণ এই উদাহরণ বুঝতে পারলে তুমি এইখানে সৃজনশীলটা এমনিতেই করতে পারবা ভাইয়া। একটু শুধু কষ্ট করে ধৈর্য ধরে ক্লাসটা করো। তো দেখো, এই বলটা যখন এইখানে ছিল তখন এর বিভব শক্তি শূন্য ছিল, অর্থাৎ বিভব শক্তি জিরো ছিল। খাতায় লিখে নিতে পারো যে যখন এই যে এই বিন্দুটাতে আমরা যদি এইখানে চিন্তা করি যে এইখানে কোন বিন্দুটা, এই ডি বিন্দুটা, এই ডি বিন্দুটাতে আমার বলটা আছে, তাহলে এই ডি বিন্দুটাতে বিভব শূন্য। বলে ভাইয়া বিভব শক্তি কেন শূন্য? ভাইয়া ব্যাখ্যা করবে, একটু ধৈর্য ধরো। তাহলে ভাইয়া কি বললো, এই ডি বিন্দুতে বিভব শূন্য। তাহলে বিভব যদি ডি বিন্দুতে শূন্য হয়, তাহলে বলটা যখন ধীরে 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 ধীরে, এই যে দেখো বলটা যখন ধীরে 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 এই যে এরকম করে ধীরে 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 উপরে উঠতেছে, তো তার বিভব শক্তি বাড়তেছে। বাড়তেছে না? বলে হ্যাঁ ভাইয়া তার বিভব শক্তি বাড়তেছে। তো বলটা যখন এই লেভেলে ছিল, বলটার বিভব শক্তি ছিল শূন্য। একটু 5 থেকে 10 মিনিট ধৈর্য ধরে উদাহরণটা বুঝো। বলটা যখন এই অবস্থানে ছিল তখন তার বিভব শক্তি ছিল শূন্য। এই যে যখন বলটা এরকম করে যাচ্ছে, উপরে যাচ্ছে, এই যে আমি যে ফিকে দিলাম, এই যে বলটাকে ফিকে দিলাম, অথবা বলটা এই যে উপরে উঠতেছে, দেখো এই যে বলটা এই যে যাচ্ছে, তো বলটা ছিল বিভব শক্তি শূন্য। যখন উঠতেছে তখন তার বিভব শক্তি কি হচ্ছে, বাড়তেছে। ধীরে ধীরে কি হচ্ছে ভাইয়া, বাড়তেছে। বোঝা যাচ্ছে, বিভব শক্তি ধীরে ধীরে ভাইয়া বাড়তেছে। এতটুকু তো ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। এবং দেখো, তো তার বিভব শক্তি এইখানে কত ছিল ভাইয়া, জিরো, এবং ধীরে ধীরে তার বিভব শক্তি বাড়তেছে। তাহলে এই পয়েন্টটাতেই বিভব শক্তি কতটুকু ভাইয়া? বলে এই পয়েন্টটাতে বিভব শক্তি হচ্ছে শূন্য। এবং এই যে এ পয়েন্ট, এই এ পয়েন্টটাতে বিভব শক্তি হচ্ছে সর্বোচ্চ। এ পয়েন্টে বিভব শক্তি কতটুকু ভাইয়া? এই যে দেখো, এ পয়েন্টে বিভব শক্তি কতটুকু, সর্বোচ্চ। বলটা তোমার ডি পয়েন্টে ছিল, ডি পয়েন্ট থেকে এ পয়েন্টে গেল। তাহলে যখন বলটা ডি পয়েন্টে ছিল, এই বলটা যখন ডি পয়েন্টে ছিল তখন তার বিভব শক্তি কত ছিল, জিরো। এবং বলটা যখন উপরে উঠতেছে ধীরে 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 ধীরে, তখন তার কি হচ্ছে, বিভব শক্তি বাড়তেছে না? তাহলে এই বলটা যখন ডি থেকে এ পয়েন্টে গেল তখন তার বিভব শক্তি সর্বোচ্চ হইল। আশা করি এইটুকু বুঝছো তোমরা। আর আরেকটা কথা, ভাইয়াকে তোমরা যদি ক্লাসটা করে থাকো অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবা যে উদাহরণগুলো বুঝতেছো কিনা, না বুঝলেও জানাবা, বুঝলেও জানাবা।
তো দেখো তাহলে এই ডি থেকে যখন এ তে যাচ্ছে তাহলে বিভব শক্তি বাড়তেছে। তাহলে তোমরা আমাকে বলো তো যে এইখানে এইচ অর্থাৎ উচ্চতাটা কিভাবে কাউন্ট হচ্ছে? এই যে এই দিক থেকে এই দিকে এইচ এর মান যাচ্ছে। আচ্ছা আমি একটু অন্য কালার নেই। যে এই দিক থেকে এই দিকে এইচ এর মান যাচ্ছে, বিভব শক্তি এই যে এই দিক থেকে এই দিকে ভাইয়া, বিভব শক্তি নিচ থেকে উপরে যাচ্ছে, বাড়তেছে। বলে এতটুক বুঝছো? বলে হ্যাঁ ভাইয়া বুঝছি, এতটুক বুঝতে আমার কোনো প্যারা হয়নি। এরপরে দেখো তো যখন বস্তুটা উপরে উঠলো এই জায়গায় আসলো তখন তার বিভব শক্তি কত? সর্বোচ্চ। এবং বস্তুটা যখন এই অবস্থানে ছিল তখন তার বিভব শক্তি হচ্ছে শূন্য। শূন্য কেন? যে বিভব শক্তির সংজ্ঞাটার দিকে তুমি তাকাও, যে একটা বস্তু এক অবস্থান থেকে অন্য অবস্থানে যখন যায় তার মাঝে যে শক্তি সঞ্চিত হয় সেটা হচ্ছে বিভব শক্তি। তো এই অবস্থানে সে তো স্থির ছিল, স্থির থেকে যাওয়া শুরু করছে, এইখানে তার বিভবটা আসতেছে শূন্য। তো শূন্য থেকে সে যাত্রা শুরু করলো এবং এই পয়েন্টে গিয়ে পৌঁছাইলো। তাহলে এই পয়েন্টে বিভব সর্বোচ্চ। খাতায় তোমরা নোট করতে পারো অথবা আগে ক্লাসটা ভালো করে দেখে তারপরে নোট করতে পারো যে এ পয়েন্টে বিভব সর্বোচ্চ, বি পয়েন্টে বিভব জিরো। আবারও গ্যারান্টি দিয়ে বলতেছি, তুমি যদি উদাহরণ বুঝো ম্যাথ তোমার 95% সমাধান করা শেষ। তাহলে দেখো তাহলে আমাদের বিভবের কাজ শেষ। বলে বিভব এইখানে জিরো, এইখানে যায় বিভব সর্বোচ্চ। এরপরে যদি আমরা এখন কিউব দিয়ে দেখি, যে কিউবটাকে গতিশক্তি হিসেবে চিন্তা করো, গতিশক্তি হিসেবে চিন্তা করো। তো সর্বোচ্চ উচ্চতায় যখন উঠলো, এই যে দেখো বস্তুটা যখন সর্বোচ্চ উচ্চতায় উঠলো, এইখানে যখন আমার এই বলটা আসলো, এই বলটা যখন এই জায়গায় আসলো, তো এই জায়গায় বিভব শক্তি ছিল কি? সর্বোচ্চ। খাতায় নোট করছো অবশ্যই। তো এই জায়গায় বিভব শক্তি ছিল সর্বোচ্চ। এখন চিন্তা করতে ওই জায়গায় গতি শক্তি কত ভাইয়া? বিভব শক্তির কাজ শেষ, এবার আমরা একটু গতি শক্তি নিয়ে আলোচনা করি। তো এই জায়গায় গতি শক্তি হচ্ছে সর্বনিম্ন অর্থাৎ হচ্ছে শূন্য। এই জায়গায় গতি শক্তি হচ্ছে শূন্য। এবং বস্তুটা ধরে নাও আমি একটা এই যে এই বস্তুটাকে ফিকে দিলাম, এই যে উপরে এইভাবে ফিকে দিলাম। তো বস্তুটা যখন উপরে উঠলো তার গতি শক্তি শূন্য। বলে গতি শক্তি শূন্য হওয়ার কারণে কি হয়েছে? উপরে এইখানে যায় থেমে যায় আবার নিচে আসতেছে, তো এইখানে গতি শক্তিটা শূন্য। সর্বোচ্চ উচ্চতায় গতিশক্তি শূন্য। এই যে বস্তুটা উঠলো এইখানের গতিশক্তি শূন্য, তাহলে এ পয়েন্টে গতিশক্তি কি? শূন্য। তাহলে দেখো তো এ পয়েন্টে গতিশক্তি শূন্য এবং এ পয়েন্ট থেকে যখন বস্তুটা নিচে নামবে তখন কি হবে? তার গতিশক্তি বাড়বে, বাড়বে না? এইখানে ছিল গতিশক্তি শূন্য, তো বস্তুটা এই যে ধীরে 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 এই যে বলটা যাচ্ছে, তো বলটা যে নিচে নামতেছে তাহলে ওর গতিশক্তি কি হচ্ছে? বাড়তেছে না? তাহলে এ পয়েন্টে গতিশক্তি সর্বোচ্চ এবং সরি ভুল বললাম, এ পয়েন্টে গতিশক্তি শূন্য, এই পয়েন্টে গতিশক্তি শূন্য এবং নিচের দিকে দেখো গতিশক্তিটা বাড়তেছে। নিচের দিকে কি হচ্ছে? গতিশক্তিটা বাড়তেছে। তাহলে আমরা এই উদাহরণ থেকে সেম কাজ দেখো, যে আমি এই যে বলটাকে ফিকে দিচ্ছি, কি বাড়তেছে ভাইয়া? বলটাকে যখন ফিকলাম বিভব শক্তি উপরে বাড়তেছে। আবার একই সময় এইখান থেকে যখন আমি কিউবটাকে নিচে নামাচ্ছি তখন গতিশক্তি বাড়তেছে। একটু বুঝিও, না বুঝলে মাথাটাকে একটু রিফ্রেশ করো। যে নিচ থেকে যখন উপরে যাবে, নিচ থেকে যখন উপরে যাবে তখন বিভব শক্তি বাড়ে যাবে। উপর থেকে যখন নিচে আসবে, উপর থেকে যখন নিচে আসবে তখন গতিশক্তি বাড়ে যাবে। এতটুকু আশা করি বুঝছো, এতটুকুতে তোমাদের কোনো প্যারা নেই। তাহলে এতটুকু যদি বুঝো আমি আশা রাখি তোমাদের এই ম্যাথটা করা একদম 95% ক্লিয়ার ভাইয়া। একটু বুঝিও তাহলে। তাহলে বিভব শক্তির ক্ষেত্রে কি হচ্ছে? এই বিন্দুতে বিভব শক্তি শূন্য এবং এই বিন্দুতে বিভব শক্তি সর্বোচ্চ। কি হচ্ছে? এই যে দেখো বিভব শক্তি শূন্য, ধীরে 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 এই যে বলটা উপরে যাচ্ছে, বিভব শক্তি কি হচ্ছে? বাড়তেছে। তাহলে এই জায়গায় আসে বিভব শক্তি সর্বোচ্চ মান পাইলো। এবং তাহলে উল্টা জিনিসটা হচ্ছে না? যে খাতায় নোট করতে পারো, নিচে বিভব শক্তি শূন্য, উপরে গতি শক্তি শূন্য। উপরে কি শূন্য? গতি শক্তি শূন্য। আর উপরে বিভব শক্তি সর্বোচ্চ, নিচে গতি শক্তি সর্বোচ্চ। নিচে কে সর্বোচ্চ? নিচে হচ্ছে গতি শক্তি সর্বোচ্চ। ভাই এগুলা বোর্ডে লিখে দেখাই দিবে, বোর্ডে যেহেতু জায়গা ফাঁকা নাই এই জন্য ভাইয়া লিখে নি। তো আমরা একটু চলে যাই, আমরা দেখলাম একটু বুঝলাম, আমরা এগুলা আবারও বুঝবো। তো চলে যাও, আমরা এবার চলে যাই হচ্ছে, আমরা এগুলা মিশাই দিলাম যে আমরা কোথায় কোথায় আসছিল। 10টা বোর্ডে এখন পর্যন্ত কিন্তু প্রশ্নগুলো আসছে। তাহলে ভাই এইটা একটু মিশাই দিল যে কোন কোন বোর্ডে আসছিল এগুলা। হ্যাঁ,
ভাই একটু অরিজিনাল টপিকটাও মিশাই দিল। এরপরে দেখো ওরা উদ্দীপকে কি বলছে, আমরা এটা বরিশাল 20-এর প্রশ্ন নিয়ে আলোচনা করতেছি। উদ্দীপকে কি বললো, উদ্দীপকে বলছে যে চিত্রে এ অবস্থান থেকে এ অবস্থান থেকে বস্তুটিকে, এই যে এ অবস্থান থেকে বস্তুটিকে বিনা বাধায় বি অবস্থানে, এই যে দেখো এ অবস্থান থেকে বস্তুটি বি অবস্থানে বিনা বাধায় নেমে আসে। এ থেকে বিতে, সরি এখানে ডি হবে মনে হয়, আচ্ছা আসুক, এ থেকে বিতে আসতেছে, বিনা বাধায় নেমে আসতেছে। এ থেকে কোথায় নেমে আসতেছে, বিতে বিনা বাধায় নেমে আসতেছে। সরি একটু দেখো ভাইয়া, তাহলে এ থেকে বিতে কি করতেছে, বিনা বাধায় নেমে আসলো। এরপর ওরা কি বলছে দেখো, বলছে এর গতিশক্তি ওরা একটা মান দিয়ে দিছে, বলে এতটুকু আপাতত কোনো দরকার নাই, এই গতিশক্তির মানটা গ নাম্বারে কাজে লাগে, কিন্তু আমরা যে ম্যাথটা করতেছি এই ম্যাথটা হচ্ছে ঘ নাম্বার। তাহলে এই যে আমাদের এতটুকু আপাতত কোনো কাজ নাই, আমরা উদ্দীপকটাও মিশাই দিলাম। ভাইয়া বোর্ডটা ধীরে ধীরে ফাঁকা করতেছে, কারণ হচ্ছে ভাইয়া এই উপরে লেখালেখি করবে একটু, ভাই একটু উপরে লেখালেখি করবে। এরপরে দেখো ঘ নাম্বার প্রশ্নে তোমাকে কি বলছে, ঘ নাম্বার প্রশ্নটা একটু দেখো, যারা এতক্ষণ ধৈর্য ধরে ক্লাস করলা মনে করো তুমি সাকসেস, এই ম্যাথ তোমার জন্য শেষ। তাহলে ভাইয়া যদি ঘ নাম্বারের দিকে তাকাও, ভাই একটু সমস্যা, উপর থেকে ছাই পড়ে গেল অনেকগুলা। আচ্ছা দেখো ঘ নাম্বারে কি বলছে প্রশ্নটাতে একটু বুঝিও। আচ্ছা এখানে টোটাল এইচ কতটুক ভাইয়া, টোটাল উচ্চতা, এই যে টোটাল এইচ দিছে ওরা 50 মিটার, অর্থাৎ এ থেকে ডি বিন্দু পর্যন্ত টোটাল উচ্চতা হচ্ছে 10 মিটার, এই সরি 50 মিটার। এ থেকে ডি পর্যন্ত, এই যে এ থেকে ডি পর্যন্ত বলছে 50 মিটার। এখন ঘ নাম্বারে কি বলছে দেখো, যে এসি যদি 25 মিটার হয়, এ থেকে সি পর্যন্ত বলছে কতটুক ভাইয়া, 25। এই যে এ থেকে সি পর্যন্ত বলছে 25। আচ্ছা দেখো তো একটু বুঝো, যে এইরকম ছিল এ থেকে ডি পর্যন্ত, এখানে ছিল এ, এখানে ধরে নাও বি, এখানে ধরে নাও সি, তোরা বলছে এসি হচ্ছে 25 আর টোটালটা বলছে হচ্ছে 50। তাহলে সিডি কতটুক ভাইয়া, সিডি যদিও এখানে চিত্রটা হচ্ছে একটু শর্ট হয়ে গেল, যার কারণে বুঝতে অসুবিধা হয়ে যেতে পারে, আমরা মাঝখানে বিটাকে আপাতত আউট করে দিলাম, মাঝখানের বিটাকে আপাতত আমরা আউট করে দিলাম। টোটাল হচ্ছে ভাইয়া 50, এই যে টোটাল এইচ 50। একটু বুঝিও, দেখো এই এ থেকে ডি পর্যন্ত 50 আর এই এখানে দেওয়া আছে, আর তোমাকে ওরা কি বলছে এ থেকে সি পর্যন্ত, এ থেকে সি পর্যন্ত বলছে এই যে এইখান থেকে এটা বলছে 25। তাহলে সিডি কতটুক তুমি এখন আমাকে বলো তো, যে সি আর ডি কতটুক, এই যে সি আর ডি কতটুক, সি আর ডি ও অবশ্যই 25 হবে, কারণ কি ভাইয়া 25 আর 25, 25 আর 25 যোগ করেই তো আমরা এই যে টোটাল 50টা পাবো। এ সি 25, এ থেকে সি 25 আর টোটাল হচ্ছে 50, তাহলে 50 থেকে যদি এসি 25 বাদ দাও, তাহলে এই যে সি আর ডি এর মানটা পাবা 25, পাবা না? আমরা কি করলাম, উচ্চতা নির্ণয় করলাম, এসি এর উচ্চতা কত দিয়ে দিছে ওরা 25, আর আমরা সিডি টা বের করলাম কত, 25। বলে ভাইয়া কেমন করে বের করলেন, 50 থেকে এই 25 বাদ দাও, তাহলেই শেষ। এখন ওরা আমাকে কি বলছে, এ সি ও ডি, এই যে এ সি আর ডি এই বিন্দুটাতে শক্তির নিত্যতা সূত্র অনুসরণ করে ব্যাখ্যা করো। এ সি ডি এটাতে কি করে, শক্তির নিত্যতা সূত্র অনুসরণ করে এটা ব্যাখ্যা করতে বলছে। ভাইয়া তোমাদেরকে বি বিন্দুতেও যে শক্তি নিত্যতা সূত্র অনুসরণ করে এটাও বের করে দেখাবে, কিন্তু একদম ক্লাস শেষে। আগে আপাতত যতটুকু প্রশ্নে চাইছে ততটুকু ভাইয়া তোমাদের করে দেখাচ্ছে। আচ্ছা দেখো তো একটু আগে, আচ্ছা আমরা প্রথমত যদি এ বিন্দুর হচ্ছে আমরা যদি শক্তিটা নির্ণয় করতে চাই, কার ভাইয়া, এ বিন্দুর ক্ষেত্রে, এ বিন্দুর ক্ষেত্রে। আচ্ছা দেখো ভাইয়া বোর্ডে লিখে রাখছে, উপরে লেখার দরকার নাই। দেখো তাহলে আমি প্রথমত এ বিন্দুতে মোট যে শক্তি আছে এটা নির্ণয় করতে চাচ্ছি, কি চাচ্ছি, এই যে এ বিন্দু, এই যে এ বিন্দু, এই এ বিন্দুতে মোট যে শক্তি এটা নির্ণয় করতে যাচ্ছি। তাহলে দেখো আমি ধীরে ধীরে প্রসেসে আগাচ্ছি। তো এ বিন্দুতে মোট শক্তিটা নির্ণয় করতে চাইছে, তাহলে মোট শক্তি বলতে কি বোঝাচ্ছে, গতি শক্তি প্লাস বিভব শক্তি। তাহলে এই যে নিচে দেখো এ বিন্দুর মোট শক্তি এটা হচ্ছে গতি শক্তি, একটা হচ্ছে সরি এখানে একটা গতি একটা বিভব শক্তি আছে। আচ্ছা একটু আগে তোমাকে ভাইয়া বলছে যে 95% ম্যাথ তোমার শেষ, তুমি বুঝে গেছো, এটা গ্যারান্টি। একটু আগে তুমি কি শিখলা, যে একটা বস্তু যখন নিচে থাকে এই নিচে তার বিভব শক্তি শূন্য, তুমি ক্লাসের শুরুতেই বুঝছো, এবং যখন বিন্দুটা সর্বোচ্চ উচ্চতায় উঠলো সেই জায়গায় গিয়ে তার বিভব শক্তি সর্বোচ্চ,
বুঝছো একটু আগেই। এবং এই বিন্দুটাতে তার গতিশক্তি কত? শূন্য। তাহলে আমরা একটু আগেই শিখছি যে এ বিন্দুতে গতিশক্তি কত? শূন্য। এ বিন্দুতে কত গতিশক্তি কত বলো দেখি? এ বিন্দুতে গতিশক্তি হচ্ছে শূন্য। তাহলে এই যে দেখো আমরা এখন এ বিন্দুর গতিশক্তি, এই যে গতিশক্তি ইয়াটা আগে ছিল কে আগের বই, আর তোমাদের নতুন বইয়ে দিছে হচ্ছে ভিএ। গতিশক্তির ইকুয়েশনের ইয়াটা তোমাদের নতুন বইয়ে দিছে ভিএ, আমাদের আগের বইয়ে ছিল কে। তাহলে গতিশক্তির সূত্র কি? আমরা যদি এ বিন্দুতে গতিশক্তি যে জিরো, তুমি তো বলতে পারো যে ভাই আপনি কেমনে বুঝলেন যে এ বিন্দুতে গতিশক্তি জিরো? অন্য কিছু তো হইতে পারে। তো আমরা দেখো তো প্রমাণ করে দেখাই যে কে ইকুয়াল কি হাফ এম ভি স্কয়ার। তাহলে হাফ বলতে হাফ থাকে গেল, এম থাকে গেল। এম এর দেখো ওরা একটা মান দিছে, বলছে এম হচ্ছে 10 কেজি, জি এর মান বলছে 9.8, এটা আমরা জানি। তাহলে এম এর মান বসাইলাম কত হইয়া 10। এখন তুমি আমাকে বলো তো যে ভি স্কয়ার এটার কি কোনো সূত্র আছে? বলে হ্যাঁ ভাইয়া আছে। কি সূত্র? যে ভি স্কয়ার সমান সমান ইউ স্কয়ার প্লাস 2as, এই টাইপের সূত্র আছে। আবার ভি স্কয়ার সমান সমান মাঝে মধ্যে ওইটা 2টা প্লাস মাইনাস হয় নিচে উঠার ক্ষেত্রে। আর যখন আমরা একটা বস্তু উপরে নিক্ষেপ করব, অথবা মানে হচ্ছে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে, অথবা ভূপৃষ্ঠে পড়তেছে এই টাইপের বস্তুর ক্ষেত্রে, আমাদের এই এ এর জায়গায় পরিবর্তন হয় জি, আর এস এর জায়গায় হয় কি ভাইয়া এইচ। এতটুকুই পরিবর্তন। তাহলে দেখো দেখি আমরা যদি এই ভি স্কয়ারের জায়গায় দেখো বস্তুটা কি হচ্ছে উপর থেকে নিচে পড়তেছে, তাহলে ভি স্কয়ারের পরিবর্তে কি সূত্র লেখা যায়? ইউ স্কয়ার প্লাস 2gh। কি লেখা যায়? ইউ স্কয়ার প্লাস 2gh। এই জায়গায় একটা প্লাস আর মাইনাসের একটা কাহিনী হয়, ওটা একটু শিখাই দেই তোমাদের, একটু ধৈর্য ধরো। যে একটা বস্তু যখন উপর থেকে নিচে পড়ে তখন হচ্ছে ভি স্কয়ার সমান সমান ইউ স্কয়ার প্লাস 2gh। এই যে বস্তুটা উপর থেকে নিচে পড়তেছে, কিন্তু তুমি যদি বস্তুটাকে নিচ থেকে উপরে ফিকে দাও তখন এই জায়গায় প্লাস না হয়ে যাবে মাইনাস। বলে ভাইয়া কেন? অভিকর্ষের বিপরীতে কাজ করতেছে। আমি তোমাকে টানে ধরে আছি এইভাবে, বাট তুমি ওইদিকে যাইতে চাচ্ছ। ওই সেম কাজ, আমি যে বলটাকে ফিকে দিচ্ছি, দেখো বলটা আবার মাটিতে চলে আসলো কেন? এই যে নিচে অভিকর্ষ বলটাকে টানতেছে। তাহলে দেখো কি বললাম, যখন উপর থেকে পড়বে তখন এই জায়গায় হচ্ছে প্লাস, আর যখন নিচ থেকে উপরে যাবে তখন এই জায়গায় হচ্ছে মাইনাস। এতটুকু মাথায় রাখিও, এটা একটা আলাদা ইনফরমেশন ছিল। তো দেখো তাহলে আমি যে এ বিন্দুতে যে গতি শক্তিটা শূন্য, এটা কেমনে প্রমাণ করব? তাহলে আমরা কি জানি ই কে ইকুয়াল হাফ এম ভি স্কয়ার। তাহলে ভি স্কয়ারের পরিবর্তে লেখা যায় ফের ইউ স্কয়ার মাইনাস 2gh। বলে লেখা যায়? বলে যায়। আচ্ছা দেখো তো ইউ স্কয়ার মাইনাস 2gh এটা একটা সূত্র লেখা যায় যায়, কিন্তু আমরা এইখানে এই ভি দ্বারা বুঝাচ্ছি যে এই জায়গায় এর আদি অবস্থানটা। এই ভি দ্বারা কি বুঝাচ্ছে ভাইয়া? ওই জায়গায় ওর আদি অবস্থানটা। এই ভি স্কয়ার বলতে বুঝাচ্ছে এ বিন্দুতে এর আদি অবস্থানটা, অর্থাৎ এ বিন্দুতে বস্তুটা কিভাবে আছে। এই যে এই জায়গায় বস্তুটা ধরে নাও এটা এ বিন্দু, তো বস্তুটা কিভাবে আছে? স্থির অবস্থানে আছে না? তাহলে স্থির অবস্থানে আদি বেগ কত? 0 না? তাহলে তুমি যদি এইখানে 0 উপর স্কয়ার করো তাহলে টোটাল ভ্যালু কত আসতেছে? 0। বলে কেমনে 0? একটা 0 সাথে তুমি যাই গুণ করো কত আসবে? 0। তাহলে এ বিন্দুতে তুমি গতি শক্তি কত পাইলা? 0। আমরা তো একটু আগে শিখছি যে সর্বোচ্চ উচ্চতায় গতি শক্তি 0, এবং সর্বনিম্ন উচ্চতায় গতি শক্তি হচ্ছে সর্বোচ্চ। তাহলে এটা ভাইয়া একটু এই জায়গায় এখন লিখে দিই যে সর্বোচ্চ উচ্চতায়, দেখো সর্বোচ্চ উচ্চতায় গতি শক্তি 0, গতি শক্তি হচ্ছে ভাইয়া 0, আর হচ্ছে বিভব শক্তি সর্বোচ্চ। বিভব শক্তি ভাইয়ার হাতে লেখা খুবই বাজে, ভাইয়া একটু নিচে লিখে দিই যে সর্বোচ্চ উচ্চতা একটা হচ্ছে আচ্ছা আগে এটাই ক্লিয়ার করি তারপরে দিচ্ছি। আচ্ছা এটা লিখি আগে, যে হচ্ছে সর্বোচ্চ উচ্চতা, সর্বোচ্চতে গতি শক্তি 0, গতি শক্তি 0, আর বিভব হচ্ছে সর্বোচ্চ, বিভব হচ্ছে সর্বোচ্চ। আবার যদি আমি সর্বনিম্ন মানে হচ্ছে একদম পাদবিন্দুতে চলে যাই, এই যে সর্বনিম্ন বিন্দুতে হচ্ছে বিভব হচ্ছে ভাইয়া তোমার 0, আর গতি হচ্ছে সর্বোচ্চ, গতি সর্বোচ্চ। এতটুকু মাথায় রাখো, যেটা একটু আগে বুঝাইলাম যে সর্বোচ্চ উচ্চতায় এই জায়গায় গতি শক্তি 0, এই জায়গায় গতি শক্তি 0, কিন্তু বিভব শক্তি কি? সর্বোচ্চ। তাহলে তুমি এ বিন্দু, তোমাকে দেখাইতে বলছে এ বিন্দু, সি বিন্দু আর ডি বিন্দু, এই তিনটা বিন্দুর শক্তি নিত্যতা সূত্র, অর্থাৎ তিনটা বিন্দুতে তুমি একই পরিমাণে শক্তি পাবা। তাহলে এ বিন্দুর ক্ষেত্রে আমরা গতি শক্তি বের করলাম, এই যে
ই কে ইকুয়াল হাফ এম ভি স্কয়ার, এই জায়গায় একটা স্কয়ার ছিল, এই জায়গায় একটা স্কয়ার ছিল, তাহলে এই যে কত পাইলাম 0। আমরা তো এমনি মুখস্থ জানি অলরেডি যে এ বিন্দুতে গতিশক্তি 0, কিন্তু এটা আমরা ম্যাপ করে দেখাইলাম যে হাফ এম ভি স্কয়ার বলতে ওই যে আদি অবস্থানে কতটুকু ছিল, তাহলে এটা এ বিন্দুর গতিশক্তি পাইলাম 0, আমার এতটুকুর কাজ শেষ। এরপর এখন আমি এ বিন্দুতে বিভব শক্তি বের করব। কি বের করব ভাইয়া? বিভব শক্তি। বলে বিভব শক্তির সূত্রটা কি? বিভব শক্তির সূত্র হচ্ছে ইপি ইকুয়াল এম জি এইচ। বিভব শক্তির সূত্র কি বলো দেখি? ইপি ইকুয়াল এম জি এইচ। তাহলে আমার এই বিন্দুটাতে বিভব শক্তি কত? দেখো এম এর মান কত তোমার দেওয়া আছে 10, জি এর মান কত 9.8, এখন আসতেছে এইচ এর মান। এই জিনিসটা এখন ভালোভাবে ক্লিয়ার করে দিব। এইচ এর মান, এইটাই মানুষ ভুল করে এইচ এর মানটা নির্ণয় করতে। এইখানে একটা পয়েন্ট আছে ধরে নাও সি, এইখান থেকে এটা ধরে নাও 20, এইখান থেকে এটা ধরে নাও 25, টোটাল হচ্ছে 45। টোটাল কত? 45। তোমাকে এটা আপাতত হয়ে গেছে তুলা। এই যে দেখো এটা একটু বুঝিও। আচ্ছা এটা কালো কালি দিয়ে লিখি, অনেক সময় হচ্ছে এই নীল কালিটা বোঝা যায় না, অনেক সময় লেখাটা। দেখো এই জায়গায় একটা বিন্দু আছে সি, এটা ধরে নাও 30, এটা ধরে নাও 15, টোটাল হচ্ছে ভাইয়া 30 15 হচ্ছে 45। এতটুকু ধরে নাও যে উপরেরটা 15, এখানে আছে এ সি ডি, এতটুকু আছে। তো তোমাকে সি বিন্দুতে যখন তুমি গতি শক্তি নির্ণয় করবা, আর সি বিন্দুতে যখন তুমি বিভব শক্তি নির্ণয় করবা, এটা একটু পরে এইখানেই কাজে দিত, এইখানেই এখনই কাজে দিবে। তাহলে সি বিন্দুতে একবার গতি শক্তি একবার বিভব শক্তি, এই দুইটা টার্ম নির্ণয় করবা। তাহলে দেখো এই যে সি বিন্দুটাতে যখন তুমি গতি শক্তি নির্ণয় করতে যাচ্ছ, তখন কোন দিক থেকে এইচ এর মানটা নিবা? নিচ থেকে উপরে না উপর থেকে নিচে? এটাই ভুল করে ম্যাক্সিমাম, যে গতি শক্তির মানটা কোন দিক থেকে নিব, এইখান থেকে এতটুক না এইখান থেকে এতটুক, কতটুক নিব? তোমাকে কোথায় বের করতে বলছে ভাইয়া? সি বিন্দুতে গতি শক্তি কত? তাহলে তুমি গতি শক্তির এই এইচ এর মানটা, গতি শক্তির ধরে নাও সূত্রটাই যে হাফ এম ভি স্কয়ার, হাফ এম ভি স্কয়ার। আবার যখন ভি এর কাজ করব, এই ভি এর যখন মান বের করব, তখন কি হবে? ভি স্কয়ার সমান সমান ইউ স্কয়ার প্লাস 2gh। এই যে এইচ এর মানটা, এই এইচ এর মানটা গতি শক্তির ক্ষেত্রে, এই এইচ এর মানটা গতি শক্তির ক্ষেত্রে আমি কত নিব? এই যে 30 নাকি 15? এটাই ভুল করে, এটাই মানে হচ্ছে মাথায় গোলমিল হয়ে যায়। তো ওই যে তুমি প্রথমে শিখছো না যে আমটা উপরে এইখানে আছে, তাহলে এইখানে কত গতি শক্তি কত? 0 না? তাহলে 0 হইলে এই যে যখন নিচে যখন যাচ্ছে গতি শক্তি উপরে 0, তাহলে উপর থেকে যখন নিচে যাচ্ছে তখন কি হচ্ছে? গতি শক্তি বাড়তেছে। গতি শক্তি বাড়তেছে না? উপর থেকে যখন নিচে যাচ্ছে তখন গতি শক্তি বাড়তেছে। তাহলে মাথায় সেট করে নাও অলওয়েজ গতিশক্তির এইচ এর মানটা উপর থেকে নিচে। গতিশক্তির এইচ এর মানটা কি ভাইয়া? এই যে উপর থেকে নিচে এতটুক এইচ এর মানটা। আমি যে এইখানে এইচ এর মানটা নিব, কতটুকু নিব? এই যে 15 নিব। আমার এই তথ্য অনুযায়ী এইচ এর মান কতটুকু নিব? 15। কারণ কি? গতিশক্তি উপরে 0, তো উপর থেকে ওই নিচে যাচ্ছে, তাহলে গতিশক্তির এইচ এর মানটা নির্ণয় করব কেমন করে? উপর থেকে নিচে। এই যে উপর থেকে নিচে এইচ এর মান নির্ণয় করব কার ক্ষেত্রে? গতি শক্তির ক্ষেত্রে। এখন আমি যদি এই ম্যাথটারই বিভব শক্তি বের করতাম, এই যে বিভব শক্তি এম জি এইচ, দেখো কি বের করব? বিভব শক্তি সি বিন্দুতেই আমি এখন বিভব শক্তি বের করব। বিভব শক্তির সূত্র কি? এম জি এইচ। তাহলে বিভব শক্তি যখন আমি বের করতে যাব, তখন আবার আমাকে এম এর মান বসাইলাম, জি এর মান বসাইলাম, আবার এইচ এর মান লাগতেছে। তাহলে এই জায়গায় এইচ এর মান কত বসাবো? বলে তুমি একটু আগে শিখছো না যে যখন এই অবস্থানে ছিল বলটা, তখন তার বিভব শক্তি কত ছিল? 0। তো বলটা যত উপরে উঠতেছিল তার বিভব শক্তি তত বাড়তেছে, যত উপরে উঠে তত বিভব শক্তি বাড়ে। তাহলে আমরা বলতে পারি না যে এই যে দেখো এইচ এর মান, দেখো এই যে আমি তখনই দেখাইছিলাম যে বিভব শক্তির ক্ষেত্রে নিচ থেকে উপরে যায় এইচ এর মান। বিভব শক্তির ক্ষেত্রে তাহলে মানটা কোন দিক যাচ্ছে? এই দিক থেকে এইখানে হিসাব করতে হবে। তোমার এই সি বিন্দুতে তোমাকে যখন বিভব শক্তির যখন তুমি এইচ নিবা, তখন কিন্তু তুমি এই 15টা নিতে পারবে না। তোমাকে এখানে এম এর মান 10, জি এর মান 9.8, এই এইচ এর মান নিতে হবে তখন তোমাকে 30। কেন ভাইয়া? কারণ বিভব শক্তি তো নিচ থেকে উপরে। তাহলে আমার এইখানে এইচ এর মান কত? এই সি বিন্দুতে এইচ এর মান কত? এইখান থেকে এতটুক, এই যে নিচ থেকে উপরে, এই যে নিচ থেকে উপরে কত পাইলাম? 30।
আশা করি আমি বুঝাইতে পারছি টপিকটা, আমার বিশ্বাস তোমরা বুঝছো। যদি না বুঝো অবশ্যই কমেন্ট বক্স ফাঁকা পড়ে আছে, কমেন্ট করে উড়াধুরা কমেন্ট মারো। যদি বুঝো তবুও কমেন্ট করিও, ভাইকে ভালো লাগবে। তাহলে দেখো কি বললাম, যে বিভবের শক্তির এইচ এর মানটা নিচ থেকে যায় উপরে, আর গতিশক্তির এইচ এর মানটা উপর থেকে আসে নিচে। এতটুকু যদি মাথায় রাখতে পারো যে গতিশক্তিটা নিচ থেকে উপরে, সরি ভুল বললাম, বিভব শক্তিটা নিচ থেকে উপরে, আর যেটা গতিশক্তির এইচ অর্থাৎ উচ্চতার মান ওইটা উপর থেকে নিচে। এই যে উপর থেকে নিচে গতিশক্তির ক্ষেত্রে, এই যে উপর থেকে নিচে মাথায় রাখবা, গতিশক্তি যে উপর থেকে নিচে, এই যে উপর থেকে এই যে নিচে গেল, উপর থেকে এই যে নিচে গেল। তাহলে কি বললাম, গতিশক্তি উপর থেকে নিচে, বিভব শক্তি নিচ থেকে উপরে। তাহলে আশা করি বুঝছো। তাহলে আমি এতক্ষণ ধরে কি করতেছি, এ বিন্দুর মোট শক্তির পরিমাণ বের করতেছি। সময়টা দেখো, তাহলে আমি কি করতেছি, এ বিন্দুর মোট শক্তি বের করতেছি। এ বিন্দুর, তাহলে একটু আগে আমরা কি করলাম, এ বিন্দুর গতি শক্তি বের করছি। বলে গতি শক্তি কি, ইকে ইকুয়াল হাফ এম ইউ স্কয়ার। ইউ বলতে এখানে আদি অবস্থানটা কত, এর আদি অবস্থান 0 ছিল। তাহলে আমরা জানি এ বিন্দুতে গতি শক্তি হচ্ছে 0, কিন্তু এ বিন্দুতে বিভব শক্তি সর্বোচ্চ। বিভব কি ভাইয়া, বিভব হচ্ছে সর্বোচ্চ। তাহলে দেখো তো, এইখান থেকে এই যে এইখানে ছিল এ বিন্দু, নিচে কে আছে, একদম পাদ বিন্দুতে আছে ডি বিন্দু। তাহলে যখন তুমি এ বিন্দুর বিভব বের করবা তখন এমজিএইচ, তাহলে এমজিএইচ যে সূত্রটা অ্যাপ্লাই করবা, এ বিন্দুর বিভব, এইখানে এইচ এর মান কত হবে, কে কমেন্টে জানাইতে পারবা বলো দেখি। এই যে এ বিন্দুর বিভব, এইচ এর মান কত হবে? ভুল করো কিন্তু শিখবা, মাথায় রাখো, তুমি ভুল করো কিন্তু শিখবা ভাইয়া। তাহলে দেখো এ বিন্দুর বিভব কতটুকু হচ্ছে, ভাইয়া একটু আগে বললো যে বিভব সব সময় নিচ থেকে উপরে যায়, আর এ বিন্দুতে তো বিভবটা সর্বোচ্চ, তার মানে একদম এইখান থেকে এইখানে যাবে বিভব, একদম এইখান থেকে এইখানে। তাহলে বিভব কত হচ্ছে, এইচ এর মান কত হচ্ছে, এই যে 50। এই যে এইখান থেকে এইখানে যাবে বিভবটা, তাহলে এইচ এর মান কত পাচ্ছ, এই যে 50। এ বিন্দুতে বিভব সর্বোচ্চ, তাহলে এইচ এর মান কত পাবে, 50। তাহলে এই যে আমি বিভবটা বের করছি এ বিন্দুতে, যে হচ্ছে এম জি এইচ, এম এর মান 10, জি এর মান হচ্ছে 9.8, আর এইচ এর মান কত পাইলাম, 50। এই যে তিনটায় গুণ করে পাইছি 4900 জুল, 4900 জুল। এখন আমি কি করব, এ বিন্দুতে মোট শক্তি বের করব। মোট শক্তি কি, একটা হচ্ছে গতি শক্তি আর একটা হচ্ছে বিভব শক্তি। তাহলে এ বিন্দুর মোট শক্তি যদি আমি বের করি, একটা গতি একটা বিভব, তাহলে আমি এ বিন্দুতে বিভব শক্তি পাইছি কতটুক, এই যে 4900 জুল। গতি শক্তি কতটুক পাইছি, 0, এই যে 0। তাহলে দুইটায় গুণ যোগ করলে কি হচ্ছে, এই যে 4900 জুল। তাহলে দুইটা যোগ করলে কত হচ্ছে ভাই, এই যে 4900 জুল। তাহলে আমি বলতে পারি এ বিন্দুতে মোট শক্তি হচ্ছে 4900 জুল। বুঝছো? আশা করি টপিকটা ক্লিয়ার। আচ্ছা, তাহলে এ বিন্দুর কাজ গেল। এবার যদি চলে যাও, আমরা যদি এখন সি বিন্দুতে চলে যাই, এই যে একটু আগে যেটা বুঝাইলাম ওইটাই এখন তোমাকে কাজে দিবে। যে ধরে নাও এই জায়গায় সি বিন্দুটা আছে, এখানে আছে এ, এখানে আছে ডি, এখানে আছে সি। তো তোমাকে কি বলছে, এ সি বলছে 25, তাহলে এইখান থেকে এতটুকু হচ্ছে 25। আর তাহলে টোটাল ছিল কতটুকু, টোটাল ছিল হচ্ছে 50। তাহলে 50 থেকে 25 বাদ দিলে এতটুকু হচ্ছে 25। বলে 25, হ্যাঁ 25। তাহলে আমি যদি এখন সি বিন্দুতে বিভব বের করি, সি বিন্দুতে বিভব, তাহলে বিভবের সূত্র কি, এম জি এইচ। তাহলে এম এর মান তুমি কত জানো, এম এর মান দিছে 10, জি এর মান হচ্ছে 9.8, এইচ এর মান কত। সি বিন্দুতে বিভব কত, বিভব কি হয়, নিচ থেকে উপরে যায়। বিভবের এইচ এর মানটা কি হয়, এই যে নিচ থেকে উপরে, অর্থাৎ এইখান থেকে সি বিন্দু পর্যন্ত, এইখান থেকে সি বিন্দু পর্যন্ত বিভব কতটুক, এইখান থেকে সি বিন্দু পর্যন্ত বিভব কত, 25। তাহলে এই যে এইচ এর মান বসাইলাম 25। তাহলে এটা ক্যালকুলেশন করে, এই যে দেখো আমি সি বিন্দুতে এই যে বিভব বের করছি, কত আসছে, 2450। এই যে 2450 জুল। এইটাই কিন্তু এই যে নিচে লেখা আছে, সুন্দর করে ভাইয়া লিখে দিছে, সুন্দর বলতে ভাইয়া হাতের লেখা একদম বাজে। তো এই যে দেখো বিভব শক্তি এম জি এইচ, বুঝে গেছে। এখানে এইচ এর নিচে একটা দেখো ছোট্ট করে সি দেওয়া আছে, এটা দ্বারা বুঝাচ্ছে যে সি বিন্দুতে এইচ কত। তাহলে হচ্ছে এম এর মান 10 কেজি দেওয়া আছে, তারপর জি এর মান 9.8 আমরা জানি, আর এই যে এই সি বলতে এইখান থেকে এতটুকু বিভব কতটুকু, 25। তাহলে এই যে পাইলাম। তাহলে সি বিন্দুতে তুমি বিভব পাইলা,
তোমার কাজ শেষ। এখন সি বিন্দুতে গতিশক্তি নির্ণয় করো। তাহলে সি বিন্দুতে তুমি যদি গতিশক্তি নির্ণয় করতে যাও, তাহলে তোমাকে কি লাগবে? হাফ এম ভি স্কয়ার, এটা লাগবে না? হাফ এম ভি স্কয়ার। তাহলে তুমি হাফ হাফ জানো, এম এর মান 10 জানো, কিন্তু তুমি তো ভি স্কয়ারের মান জানো না। জানো না। তাহলে তুমি ভি স্কয়ারের মানটা বের করো, যে ভি স্কয়ার সমান সমান কি জানো? ইউ স্কয়ার, এটাকে একটু চাপাই নেই, আচ্ছা এটা থাক এখানে, যে ভি স্কয়ার সমান সমান ইউ স্কয়ার প্লাস 2gh, এতটুকু তো জানো। আর এটা ছিল ধরে নাও আমাদের এরকম, এটা ডি, এটা এ, এটা হচ্ছে সি, এটা 25, এটাও 25। তাহলে কি, এই যে যখন গতিশক্তি বের করবা তোমাকে ভি স্কয়ারের মান লাগবে, তাহলে তুমি কি জানো? ভি স্কয়ার সমান সমান ইউ স্কয়ার প্লাস 2gh। তুমি কার গতিশক্তি বের করবা? তুমি সি বিন্দুর গতিশক্তি বের করবা। কার গতিশক্তি বের করবা? সি বিন্দুর। তাহলে সি বিন্দুটাতে গতিশক্তি কত? তাহলে সি বিন্দুটাতে বস্তুটা কোথা থেকে আসছিল আমাকে বলো দেখি একটু। এই যে এ বিন্দু থেকে সি বিন্দুতে আসছে, গতিশক্তি কি হয়? উপর থেকে আসে, এই যে এরকম করে। গতিশক্তি কোথা থেকে আসে ভাইয়া? এই যে এরকম করে উপর থেকে আসে। আর বিভব শক্তি নিচ থেকে যায়। বুঝে গেছে? আমি একটু আগে এরকমই দেখাইছিলাম দুইটা, কিন্তু এটা ভুল গেছিল কিনা সঠিক কেমন জানি মনে হচ্ছে এখন। তো দেখো, গতিশক্তি কি হয়? উপর থেকে নিচে যায়। এই যে গতিশক্তি উপর থেকে নিচে যাবে, আর বিভব শক্তি কি হবে? নিচ থেকে উপরে যাবে। এই যে এটা হচ্ছে বিভব, আর এটা হচ্ছে গতি। তাহলে এই যে উপর থেকে নিচে আসতেছে এ থেকে সি, এটার গতিশক্তি তুমি বের করতেছো। তাহলে আমাকে বলো তো, এখানে যে আমার ভি স্কয়ারের মান লাগবে, আমি ভি স্কয়ারটা কেমনে বসাবো? ইউ স্কয়ার। ইউ বলতে কি বোঝাচ্ছে? বস্তুটা আগে কোথায় ছিল? এ অবস্থানে ছিল, এ থেকে তো সি তে আসছে নাকি? তাহলে এ অবস্থানে ইউ এর মান কত? বস্তুটা স্থির ছিল না এ অবস্থানে, তাহলে ইউ এর মান 0, বলে এটা টোটাল 0। তাহলে কি পাইলা? এখানে পাইলা হচ্ছে 2। জি এর মান কত ভাইয়া? 9.8। এইচ এর মান কতটুক? এ থেকে সি তে আসতে যতটুক ততটুক। এ থেকে সি তে আসছে কতটুক? 25, এই যে 25। এ থেকে সি তে গতিশক্তি মাথায় রাখিও, গতি কি হয়? উপর থেকে নিচে গতি, আর বিভব হচ্ছে নিচ থেকে উপরে। তাহলে এখানে আমি এখন এই যে দেখো ভি এর মান আমি এখন এই যে এইটা বসাই দিতে পারি। তাহলে এটা ক্যালকুলেশন করে দেখো আমাদের 490 আসবে। ক্যালকুলেশন করে কত? ভি স্কয়ার মান কত আসবে? 490। তাহলে এই যে ভি স্কয়ার 490 এর উপর একটা স্কয়ার। তাহলে এইখানে তুমি এখন ক্যালকুলেশন করে এই যে মান পাবা 2450, এটা ক্যালকুলেশন করে। তারপরে আমার কাজ কি? আমি সি বিন্দুতে কি নির্ণয় করব? মোট শক্তির পরিমাণটা আমি নির্ণয় করব। এখন তাহলে এই যে 2450 আর 2450 জুল, দুইটাই যোগ করে দাও। যোগ করে দিলে কত ভাবা ভাইয়া? এই যে 4900 জুল। দেখো, তুমি এ বিন্দুতেও এই 4900 জুল পাইছিলা, তুমি সি বিন্দুতেও এই 4900 জুল পাইলা, দুইটাই যোগ করে দেখো। এই যে এ বিন্দুতেও যেই মান পাইছিলাম, সি বিন্দুতেও সেই মান পাইছিলাম, এবং ডি বিন্দুতেও আমরা 4900 জুল পাবোই। কারণ এটাই শক্তির সূত্র, যে শক্তির সৃষ্টি ধ্বংস বিন্যাস নাই, শুধু এক রূপ থেকে আরেক রূপ পরিবর্তিত হয়। তাহলে আমরা সি বিন্দুর কাজটা আশা করি বুঝছি। এরপরে দেখো ভাইয়া, এরপরে আমাকে কি বলছে? এরপরে আমাকে বলছে ডি বিন্দুতে, তাহলে এইখানে ছিল এ, এইখানে আছে ডি, মাঝখানে একটা সি আছে, থাক। তাহলে টোটাল কতটুকু ভাইয়া? টোটাল হচ্ছে 50। এবার বলছে তোমাকে ডি বিন্দুতে গতি, আচ্ছা আগে আমরা ডি বিন্দুতে বিভব নির্ণয় করি তো, যে ডি তে বিভব কত? দিতে বিভব কত আমরা আগেই শিখছি, যে যখন এই অবস্থানে ছিল বলটা, এই যে এই অবস্থানে ছিল, এই যে এই পাশে মুখ খায় গেছে চোখ, এই অবস্থানে যখন বলটা ছিল তখন তার বিভব কতটুকু ছিল? 0। তাহলে ডি অবস্থানে বিভব কত? 0। তুমি তো জানো 0, কিন্তু কেমন করে 0? তাহলে বিভবের সূত্র কি? এম জি এইচ। তাহলে এই যে এইচ এর মানটা তো এইখান থেকেই শুরু। তোমার বিভব বলতে কতটুকু? এইখানে বলটা আছে, আবার এইখান থেকেই শুরু। তাহলে এইচ এর মান তোমার এই জায়গায় 0। তাহলে তুমি যদি এটার সাথে এই যে 10 ইন্টু 9.8 ইন্টু যদি 0 গুণ করো, তাহলে তার রেজাল্ট কত আসে? 0। তাই তো আগেই বলছে যে এই অবস্থানে বিভব শক্তি 0, বলে বলটা ওই জায়গায় আছে, এখনো যাওয়া শুরু করেনি, এক অবস্থান থেকে এখনো অন্য অবস্থানে যায়নি, তাহলে তার এইচ এর মান 0। যদি এইচ এর মান 0 হয়, তাহলে তার টোটাল বিভব শক্তি কত আসতেছে? 0। এখন আমি এই অবস্থানে গতি শক্তি নির্ণয় করব। কি নির্ণয় করব? ডি অবস্থানে গতি শক্তি। তাহলে গতি শক্তির সূত্র কি? হাফ এম ভি স্কয়ার। তাহলে আমি হাফ বসাইলাম, এম এর মান 10 বসাইলাম, আমি ভি স্কয়ারের মান জানি না, বলে এই পাশে বের করে নাও, যে ভি স্কয়ার সমান সমান ইউ স্কয়ার প্লাস 2gh। ইউ এর মান তো এই যে এ থেকে বস্তুটা আসতেছে, তাহলে ইউ এর মান 0।
2 ইনটু জি এর মান কত 9.8, আর এই যে এইচ এর মান কত হবে বলো দেখি, এই বিন্দুতে এইচ এর মান কত হবে, এই যে এইখান থেকে আসতেছে ডি তে, এ থেকে ডি তে আসতেছে, তাহলে কত এইচ এর মান 50, এ থেকে কোথায় আসতেছে ডি তে, একদম সোজা উপর থেকে একদম নিচে আসতেছে বস্তুটা, তাহলে এই যে মান কত এইচ এর মান 50, তাহলে এই যে এইচ এর মান 50, তাহলে এটা গুণ করে তুমি টোটালি এই যে এইচ এর মান 50, এটা কাজ করে এই যে ভি স্কয়ারে কাজ করে পাবা তুমি 980, এখানে পাবা কত 980 পাবা। তো এই যে এখন 980 পাইলা, এই যে 980 এর উপর যদি তুমি স্কয়ার করো তাহলে এই যে 4900 জুল পেয়ে যাবা। তাহলে আমি কি করলাম, ডি বিন্দুতে বিভব শক্তি বের করলাম, জানি ডি বিন্দুতে বিভব শক্তি 0, আর ডি বিন্দুতে গতি শক্তি কি সর্বোচ্চ, সর্বোচ্চ কথাটা দ্বারা বোঝাচ্ছে এইখানে এইচ এর মান যত দেওয়া আছে ততই নিতে হবে, এই যে এইচ এর মান দেখো, এইচ এর মানটা যত দেওয়া আছে, এই যে এইচ এর মান কত 50, তাহলে ওই 50ই এইচ এর মান নিয়ে আমাকে কাজ করতে হবে। তাহলে আশা করি এই পর্যন্ত বুঝছো, যদি এই পর্যন্ত বুঝে থাকো তাহলে তোমার কাজ ফিনিশিং। এখন বি নাম্বারে যদি আমরা প্রমাণ করতে চাই যে বি নাম্বারে তোমার হচ্ছে ভাইয়া বস্তুটার বিভব মানে হচ্ছে মোট শক্তি কত, আমরা কিন্তু আমাদের ক্লাস শেষ বলতে কি আমাদের প্রমাণ করতে বলছিল এ বিন্দু, সি বিন্দু এবং ডি বিন্দু এই তিনটাতে শক্তি সংরক্ষণশীলতা নীতি মেনে চলে। তাহলে দেখো আমরা ডি বিন্দুতে এই যে দেখো কত পাইলা 49, আর 0 যদি তুমি যোগ করো কত পাবা 49 সই পাবা 4900, তাহলে আমি ডি বিন্দুতে মোট শক্তি পাইলাম 4900, আমি সি বিন্দুতে মোট শক্তি পাইলাম 4900, আমি এ বিন্দুতে মোট শক্তি পাইলাম 4900। তাহলে আমার তিনটাতে কি একই আছে, বলে হ্যাঁ আছে। যদি থাকে, যদি থাকে না এটা থাকবেই, থাকবেই, তাহলে যেহেতু আছে তাহলে এটা শক্তির নিত্যতার সূত্রটা মেনে চলে, শক্তি নিত্যতার সূত্র কি করে মেনে চলে। এখন ধরে নাও তোমাদের এই যে বি বিন্দু, আমরা যদি এখন ধরে নাও বি বিন্দুর আমরা কি করি বিভব শক্তি আর গতি শক্তি বের করি, ভাইয়া তোমাদের এটা বাসার কাজ দিবে, বি বিন্দুর গতি শক্তি আর বিভব শক্তি বের করাটা। তোমরা হচ্ছে যারা আমাদের জুনিয়র ক্লাসরুম ফেসবুক গ্রুপে যুক্ত নাই, জুনিয়র ক্লাসরুম স্পেশালি ক্লাস 6 7 8 9 10 এই ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে যেতে পারো। জুনিয়র ক্লাসরুম লিখে ফেসবুকে সার্চ দিলে আমাদের জুনিয়র ক্লাসরুম পেজও চলে আসবে, সেখানেও যুক্ত হতে পারো। তো দেখো ভাইয়া একটা কাজ দিচ্ছে যে তো টোটাল উচ্চতা হচ্ছে 50 আমরা জানি, আর এ থেকে বি এতটুকু উচ্চতা ধরে নাও 20 মিটার যদি হয়, এই যে দেখো টোটাল কত ভাইয়া 50, আর এ থেকে বি পর্যন্ত হচ্ছে 20, এইখানে ধরে নাও ডি আছে, তাহলে এই যে বি বিন্দুর তোমার হচ্ছে মোট শক্তিটা নির্ণয় করবা, বি বিন্দুর মোট শক্তি ইকুয়াল হোয়াট, এটা তোমাদের বাসার কাজ। যদি না পারো তাহলে এরপরের দিন যখন আমি পদার্থের আরেকটা ক্লাস নিব ওই ক্লাসে আমি ইনশাআল্লাহ 100 এটা সলভ করাই দিব, এবং ওই ক্লাসের লিংকটা তখন এইখানকার ডেসক্রিপশন বক্সে অ্যাড করে দিব। তো আজকে ক্লাসটা এই পর্যন্তই ছিল। ক্লাসের যেটা মূল আলোচনা ভাইয়া তোমাদের আবার বলে দিক, যে শক্তি নিত্যতার সূত্র প্রমাণ করতে বলবে তোমাকে যে কোনো বিন্দুতে, এই বিন্দু এই বিন্দু এই বিন্দু এই বিন্দু, যে কোনো বিন্দুতে তুমি গতিশক্তি এবং বিভব শক্তি নির্ণয় করবা। কি শক্তি? গতিশক্তি এবং বিভব শক্তি। ভাইয়া শেষবারের মতো দেখাই দিক যে যখন এইখানে বস্তুটা ছিল এর বিভব শক্তি ছিল 0, তো বস্তুটা যখন উপরে উঠলো তখন এর বিভব শক্তিটা হলো সর্বোচ্চ, এতটুকু শেষ। তাহলে একটা জিনিস শিখলাম যে যখন দেখো যখন নিচে ছিল তখন কি হলো বিভব শক্তি 0, যখন উপরে উঠলো তখন বিভব শক্তি সর্বোচ্চ, এতটুকু শিখলাম। এরপরে বস্তুটা যখন উপরে আছে তখন এর গতি শক্তি 0, যখন বস্তুটা নিচে নামলো তখন এর গতি শক্তি সর্বোচ্চ। তাহলে একটা বলকে যখন এই উপরে ফিকলাম, তাহলে এই যে উপরে ফিকতেছি বলটা যখন উপরে গেল যেই অবস্থা থেকে নিচে পড়া শুরু করতেছে তাহলে ওই অবস্থানে বিভব শক্তি সর্বোচ্চ, গতি শক্তি 0, এবং যখন নিচে আসে পড়লো এই অবস্থানে গতি শক্তি সর্বোচ্চ, বিভব শক্তি 0। এতটুকুই যদি মাথায় রাখো তাহলে তোমার জন্য কাজ শেষ। কারণ কি ভাইয়া আমাদের এই এইচ এর মানগুলো বলাই যায় যে বিভব শক্তি কোথায় থেকে যায়, নিচ থেকে উপরে, আর গতি শক্তি কোথায় আসে, গতি শক্তি আসে এই যে উপর থেকে নিচে, এটা কে ভাইয়া, এটা হচ্ছে গতি। আর বিভব কি করে, বিভব এই যে নিচ থেকে উপরে যায়, বিভব নিচ থেকে উপরে যায়, গতি উপর থেকে নিচে আসে। এতটুকুই ছিল আজকের আলোচনা, এবং যদি এতটুকু বুঝে থাকো আশা করি তুমি একটা পদার্থের বেস্ট ক্লাস
উপহার পেলে বলা চলে, কারণ ভাইয়া প্রথমেই বলছিল যে এরকম খুঁটিনাটি ভাবে হয়তো আর কেউ বুঝাবে না। এবং তারপরেও যদি আমার ক্লাসে কোনো ভুল ত্রুটি খুঁজে পাও ভাইয়াকে অবশ্যই জানাবা। ক্লাসটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে যেতে পারো। অবশ্যই ভাইয়া তোমাদের দ্বারা অনুপ্রাণিত হবে, এবং ক্লাসটা যদি ভালো লেগে থাকে তোমাদের বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করতে পারো ক্লাসটা। জুনিয়র ক্লাসরুম ছড়িয়ে যাক সবার মাঝে। তো আজকে ক্লাসটা এই পর্যন্তই, নেক্সট আরো একটা নতুন টপিক নিয়ে আবারও তোমাদের সামনে দেখা হবে। এই পর্যন্ত সবাই ভালো থেকিও, সুস্থ থেকিও, আল্লাহ হাফিজ।